ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে পার্টস অফ স্পিচের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই পার্টে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই চারটে টপিকস নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবে আরো একবার বলবো, তোমরা যদি প্রথম পার্টের ভিডিও না দেখো তাহলে অবশ্যই প্রথম পার্টের ভিডিও দেখে এসে দ্বিতীয় পার্টের ভিডিও দেখতে শুরু করবে। তো চলো আজকের আলোচনা শুরু করি। ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ড? অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড which modify adjective, verb and another adverb or is called adverb। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য অ্যাডভার্বের দোষ গুণ প্রকাশ করে সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যেমন হি ওয়াকস স্লোলি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ওয়াকস হচ্ছে ভার্ব এবং স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। স্লোলি কেন অ্যাডভার্ব? এখানটায় ওয়াকস এই যে ভার্ব, সে হাঁটে। কেমন করে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে হাঁটে। এখানে এই স্লোলি শব্দটা কিন্তু ওয়াকস এই ভার্বের গুণটাকে প্রকাশ করছে। সো স্লো ইজ অ্যান অ্যাডভার্ব। ঠিক তেমনি শি ইজ ভেরি বিউটিফুল, এখানটায় এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল শি প্রোনাউনের গুণ প্রকাশ করছে। ঠিক তেমনি কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। কেমন বিউটিফুল, কেমন সুন্দর, সেই প্রশ্নের উত্তরে বলা যায় যে ভেরি বিউটিফুল। তাহলে এখানটায় এই ভেরি শব্দটা কিন্তু এই বিউটিফুল অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করছে। সো ভেরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাবে হি ওয়াকস ভেরি ফাস্ট, মানে হি ওয়াকস ভেরি ফাস্ট, ওয়াকস হচ্ছে এখানটায় ভার্ব এবং ভার্বের গুণ প্রকাশ করছে ফাস্ট, মানে সে দ্রুত এখানে দৌড়ায়। ঠিক তেমনি কেমন দ্রুত দৌড়ায়? ভেরি ফাস্ট, খুবই দ্রুত, মানে প্রচন্ড গতিতে সে দৌড়ায়। তাহলে এই ফাস্ট হচ্ছে এখানটায় মানে অ্যাডভার্ব, এখানে ফাস্ট হচ্ছে এখানটায় অ্যাডভার্ব, আর এই ফাস্ট অ্যাডভার্বের মানে গুণটা প্রকাশ করছে এই ভেরি শব্দ দ্বারা। সুতরাং এখানটায় একটা অ্যাডভার্ব আর অন্য একটা অ্যাডভার্বের 10 গুণ প্রকাশ করছে। এ হচ্ছে মোটামুটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব বিভিন্ন প্রকারের আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রকার নিয়ে আমি এখানে আলোচনা করছি। এক নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলা হয়? মানে যে অ্যাডভার্ব কি করে? ভার্বের গুণ প্রকাশ করে, তখন সেই অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন কুইকলি যদি বলি হি রানস, সে দৌড়ায় কুইকলি। সে কেমন করে দৌড়ায়? সে কুইকলি দৌড়ায়। তাহলে এই কুইকলিটা এখানটায় রানের গুণ প্রকাশ করছে, ভার্বের গুণ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই কথায় যখন কোনো অ্যাডভার্ব কোনো ভার্বের গুণ প্রকাশ করবে তখন সেই অ্যাডভার্বকে বলা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে অ্যাডভার্ব অফ টাইম, মানে অ্যাডভার্ব যে অ্যাডভার্ব দ্বারা টাইমকে নির্দিষ্ট করবে, টাইমকে সূচিত করবে, সেই অ্যাডভার্বকে বলা হবে অ্যাডভার্ব অফ টাইম। মানে যদি বলা হয় নাও, হি ইজ নাও অ্যাট আমতলা, সে হচ্ছে এখন কোথায়? আমতলাতে। তাহলে এই নাও শব্দটা টাইমকে নির্দিষ্ট করছে। সুতরাং নাও হচ্ছে এখানটায় অ্যাডভার্ব অফ টাইম। তাহলে নাও, এখানে নাও শব্দটা দ্বারা এখানটায় টাইমকে সূচিত করছে। তাহলে হি ইজ নাও অ্যাট আমতলা, এখানে নাও শব্দ দ্বারা টাইমকে বোঝাচ্ছে, তাই নাও হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। তেমনি শুন, হি উইল কাম সুন, মানে সে খুব শীঘ্র মানে আসবে, মানে সে খুব শীঘ্র ফিরবে। তাহলে এখানে শুন শব্দ দ্বারা এখানটায় টাইমকে বোঝানো হচ্ছে। সুতরাং শুন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তেমনি আর্লি, মানে হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, সে সকালবেলায় খুব তাড়াতাড়ি ওঠে। এখানে আর্লি শব্দটা টাইমকে সূচিত করছে, তাই আর্লি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। তেমনি লেট, হি কেম লেট ইয়েস্টারডে, মানে সে গতকাল খুব দেরি করে এসেছিল। লেট শব্দ দ্বারা এখানে টাইম বোঝাচ্ছে, তাই লেট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টুডে
টুডে, যেমন হি উইল কাম টুডে, সে আজকে আসবে, সে আজকে আসবে, তাই টুডে শব্দটা দ্বারা এখানটায় টাইম বোঝাচ্ছে, তাই টুডে হচ্ছে, টুডে ইজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম। তেমনি রিসেন্টলি, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, মানে উই হ্যাভ বট দিস হাউস ভেরি রিসেন্টলি, আমরা এই বাড়িটা খুব রিসেন্টলি কিনেছি। এখানে রিসেন্টলি শব্দ দ্বারা টাইমকে বোঝাচ্ছে, তাই রিসেন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা কোনো প্লেসকে বোঝায়, কোনো স্থানকে বোঝায়, সেই অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে, যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে হিয়ার, হিয়ার, হিয়ার মানে হচ্ছে এখানে, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। এখানটাই এই হিয়ার শব্দটা কিন্তু একটা স্থানকে বোঝাচ্ছে, সুতরাং এই হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার হচ্ছে এখানটাই অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি দেয়ার, দেয়ার ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, দেয়ার ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, এখানে দেয়ার শব্দ দ্বারা একটা স্থানকে বোঝাচ্ছে, সুতরাং দেওয়ার, দেয়ার হচ্ছে এখানটাই অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি এভরিহোয়ার, এভরিহোয়ার মানে সর্বত্র বা সমস্ত জায়গায়, সাইলেন্স প্রিভেলস এভরিহোয়ার ইন দা গার্ডেন, বাগানের সমস্ত জায়গাতে কি আছে, নীরবতা বজায় আছে। তাহলে এখানে এভরিহোয়ার কিন্তু একটা জায়গাকে বোঝাচ্ছে, একটা স্থানকে বোঝাচ্ছে, সো এভরিহোয়ার ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। তেমনি আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরতলা, ইউ ক্যান সি দ্য কাস্টল ফ্রম দ্য আপস্টেয়ার্স উইন্ডো, এখানটায় আপস্টেয়ার্স একটা স্থানকে বোঝাচ্ছে, সুতরাং আপস্টেয়ার্সটা হচ্ছে এখানটায় একটা অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি ডাউনস্টেয়ার, ডাউনস্টেয়ার মানে হচ্ছে নিচে বা নিচতলা, হি মুভড টু এ ডাউনস্টেয়ার্স ফ্ল্যাট, মানে সে এখানে ডাউনস্টেয়ার ফ্ল্যাটে স্থানান্তরিত হয়েছে বা চলে গেছে। এখানে ডাউনস্টেয়ার বলতে এখানটায় কিন্তু ডাউনস্টেয়ার বলতে এখানে একটা স্থানকে বোঝাচ্ছে, সো ডাউনস্টেয়ার ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, হি স্যাট ইনসাইড দ্য কার, সে গাড়ির ভিতরে বসে আছে, এখানে ইনসাইড একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, সো ইনসাইড ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি আউটসাইড, আই শ্যাল মিট ইউ আউটসাইড দ্য ক্যাফি, ক্যাফির বাইরে তোমার সঙ্গে আবার দেখা হবে, এখানটাই আউটসাইড কিন্তু একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, একটা স্থানকে বোঝাচ্ছে, সো আউটসাইড ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। নিয়ারবাই, হিজ থ্রি ডটার্স লিভ নিয়ারবাই, হিজ থ্রি ডটার্স লিভ নিয়ারবাই, তার তিনটে ডটার, তার তিনটে কন্যা একটা জায়গাতে বসবাস করে বা কাছাকাছি একটা জায়গায় বসবাস করে, এখানে নিয়ারবাই একটা নির্দিষ্ট একটা স্থানকে বোঝাচ্ছে, সো নিয়ারবাই ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। তেমনি হোমওয়ার্ড, দে বিগ্যান টু ট্রাভেল হোমওয়ার্ড, তারা বাড়ির দিকে রওনা হয়েছে, হোমওয়ার্ড মানে হচ্ছে বাড়ির দিকে, এখানে হোমওয়ার্ড একটা স্থানকে বোঝাচ্ছে, সুতরাং হোমওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। এবার আলোচনা করছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে একটি ঘটনা বা যে ঘটনাটা বারবার সম্পাদিত হয়, বারবার ঘটে, সেই ঘটনাটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। আর যে অ্যাডভার্ব দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝায়, সেই অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন অলওয়েজ, যদি বলা হয় দ্য সান রাইজেস অলওয়েজ, the sun rises always in the eastern sky, তাহলে সূর্য সবসময় কি করে, পশ্চিম এই পূর্ব দিগন্তে উদিত হয়। তাহলে এখানটাই অলওয়েজ হচ্ছে এখানটাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে সবসময় ঘটে। অফেন হচ্ছে হি কামস অফেন মানে হচ্ছে প্রায়, মানে অফেন হি কামস, এখানে অফেন শব্দ দ্বারা এখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, সুতরাং অফেন হচ্ছে এখানটাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তেমনি নেভার, যেমন আই হ্যাভ নেভার বিন টু প্যারিস, এখানে নেভার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সামটাইমস আই গো বাই বাস, এখানে সামটাইমস এখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, সুতরাং সামটাইমস এখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, সুতরাং সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তেমনি রেয়ারলি হচ্ছে, যেমন
পিপল লিভস রেয়ারলি টু বি 100 ইয়ার্স ওল্ড, এখানটায় এই রেয়ারলি শব্দ দ্বারা এখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। রেয়ারলি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। Adverb of degree. Adverb of degree indicates the intensity or extent of an adjective, verb or another adverb. তাহলে adverb of degree হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের তীব্রতা বা মাত্রাকে সূচিত করে। মানে কেমন, এটি কেমন, এই প্রশ্নের উত্তর দেয় এটি। এটি সাধারণত একটা শব্দের পরিবর্তন ঘটে, তাই এই মানে এটি ওই শব্দটির অর্থাৎ যে শব্দকে পরিবর্তন করবে সেই শব্দের পূর্বে বসে। তাহলে বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যেমন যেমন হ্যাপি, ভেরি হ্যাপি, এখানে ভেরি হ্যাপি, এখানে হ্যাপি হচ্ছে একটা শব্দ, তাহলে হ্যাপি মানে হচ্ছে সুখী, ভেরি মানে হচ্ছে খুব। তাহলে এই ভেরি শব্দটা এই হ্যাপি শব্দের পূর্বে বসে কিন্তু এই হ্যাপি শব্দের তীব্রতা বা মাত্রাকে বুঝিয়েছে। যেমন হ্যাপি, সে কেমন হ্যাপি, ভেরি হ্যাপি, তাহলে এই ভেরি শব্দটা কিন্তু এই হ্যাপি শব্দটার পরিবর্তন ঘটাচ্ছে, তাই এই হ্যাপি শব্দের পূর্বে ভেরি শব্দটা বসেছে। তাহলে আমরা এটা কি বুঝলাম? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইন্ডিকেটস দ্য ইন্টেন্সিটি অর এক্সটেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের মানে তীব্রতা বা একটা অ্যাডজেক্টিভের মাত্রাকে বোঝাতে পারে। তারপরে ভার্ব, একটা ভার্বের তীব্রতা বা মাত্রাকে বোঝাতে পারে, অথবা অ্যানাদার অ্যাডভার্ব বা অথবা অন্য অ্যাডভার্বের তীব্রতা বা মাত্রাকে বোঝাতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে তিনটে উদাহরণের সাহায্যে তিনটে বিষয় বোঝানো যাক। মানে আমি প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা একটা ক্রিয়ার মাত্রাকে সূচিত করে। যেমন হি র্যান, র্যানটা হচ্ছে এখানটায় ভার্ব, র্যাদার মানে হচ্ছে মোটামুটি, ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা জোরে দৌড়ানো। তাহলে এখানটায় ফাস্ট হচ্ছে একটি শব্দ, এই শব্দের পূর্বে র্যাদার শব্দটি বসেছে, এখানে ফাস্ট হচ্ছে দ্রুত, ফাস্ট হচ্ছে এখানটায় দ্রুত, র্যাদার মানে হচ্ছে মোটামুটি, তাহলে র্যাদার শব্দটা এই ফাস্ট শব্দটার মাত্রাকে বুঝিয়েছে। তাহলে সে মানে মোটামুটি মানে সে মোটামুটি দ্রুত গতিতে দৌড়েছে, মানে তার মানে গতিবেগের মাত্রাটা সেটা ছিল মোটামুটি। তাহলে এইভাবে কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি একটা মানে ভার্বের মাত্রাকে বোঝায়। 2 নম্বর হচ্ছে আই অ্যাম কমপ্লিটলি এক্সহ্যাস্টেড, মানে আমি সম্পূর্ণভাবে ক্লান্ত। এক্সহ্যাস্টেড মানে হচ্ছে ক্লান্ত। এই এক্সহ্যাস্টেড এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানটায় আমি ক্লান্ত, আমি সম্পূর্ণরূপে ক্লান্ত বা এক্সহ্যাস্টেড, এখানটায় কেমন ক্লান্ত, সম্পূর্ণরূপে ক্লান্ত। তাহলে এই কমপ্লিটলি শব্দটা কিন্তু এখানটায় এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা এই এক্সহ্যাস্টেড শব্দের পূর্বে বসে এর মাত্রাটাকে বুঝিয়েছে, এর তীব্রতাটাকে বুঝিয়েছে। যেমন এক্সহ্যাস্টেড মানে হচ্ছে ক্লান্ত, কতটা ক্লান্ত, কমপ্লিটলি ক্লান্ত, সে সম্পূর্ণভাবে ক্লান্ত, আমি সম্পূর্ণভাবে ক্লান্ত। এই এক্সহ্যাস্টেড এই শব্দটির এখানে মাত্রা বুঝিয়েছে, এখানে অ্যাডজেক্টিভের মাত্রাটা এখানটায় সূচিত হয়েছে। 3 নম্বর হচ্ছে হি ফিনিশ টু কুইকলি, শি ফিনিশ টু কুইকলি, মানে সে, এখানে টু শব্দের অর্থ হচ্ছে খুবই, টু শব্দের অর্থ হচ্ছে এখানটাই খুবই, মানে সে মানে খুবই তাড়াতাড়ি তার কাজটা শেষ করেছে। তাহলে টু হচ্ছে এখানটায় টি ডবল ও টু হচ্ছে এখানে অ্যাডভার্ব, এখানটায় কুইকলি হচ্ছে এখানটায় অ্যাডভার্ব। তাহলে এখানে একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বের মাত্রাটাকে এখানে বুঝিয়েছে, মানে সে কাজটা সম্পূর্ণ করেছে খুবই তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি কুইকলি শেষ করেছে। এই কুইকলি অ্যাডভার্বটার মাত্রাটাকে সূচিত করেছে টি ডবল ও টু এই অ্যাডভার্বটি। তাহলে আমরা দেখলাম অ্যাডভার্ব অফ ডিগ্রি ইন্ডিকেটস দ্য ইন্টেন্সিটি অর এক্সটেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে প্রথম সেন্টেন্সটিকে কি করেছে, ভার্বের মাত্রাকে বুঝিয়েছে র্যান। দ্বিতীয় সেন্টেন্সে এখানটায় অ্যাডজেক্টিভ এক্সহ্যাস্টেড এর মাত্রাকে বুঝিয়েছে কমপ্লিটলি এই শব্দটি, এই অ্যাডভার্বটি। তারপরে তৃতীয় সেন্টেন্সে এই
টি ডবল ও টু মানে অন্য একটা অ্যাডভার্ব কুইকলি, সেই অ্যাডভার্বের সেই গতি বা তীব্রতাটাকে এখানে বুঝিয়েছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ব অফ ডিগ্রি কি করে, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইন্ডিকেটস দ্য ইন্টেন্সিটি অর এক্সটেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ অর ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি সবসময় একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ ডিগ্রি সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্বের তীব্রতা এবং তার ইন্টেন্সিটি এবং তার এক্সটেন্টকে বোঝায়। এবার আলোচনা করছি প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে স্থান। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে যার অবস্থান। তাহলে যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যস্থিত অন্যান্য শব্দ বা পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় প্রিপোজিশন। তাহলে যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য পদের সঙ্গে বা শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় প্রিপোজিশন। যেমন প্রিপোজিশন অন, ইন, অ্যাট, আন্ডার, থ্রো, ফর, উইথ, বাই। যেমন একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে হচ্ছে দ্য বুক হচ্ছে একটা নাউন, তেমনি দ্য টেবিল হচ্ছে একটা নাউন। তাহলে এই টেবিল নাউনের পূর্বে অন প্রিপোজিশনটি বসেছে, দিয়ে কি করেছে, এখানে এই অন প্রিপোজিশনটা এই টেবিল নাউনের সঙ্গে বাক্যের মধ্যে অবস্থিত যে অন্যান্য শব্দ বা বাক্যের মধ্যে অবস্থিত যে অন্যান্য যে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, এক কথায় বাক্যের মধ্যে অবস্থিত অন্যান্য যে পদ বা শব্দ, সেই শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে এখানটায় অন প্রিপোজিশনটি দ্য টেবিল নাউনের সঙ্গে ওই সেন্টেন্সের মধ্যে অবস্থিত অন্য একটি নাউন দ্য বুক, এই বুক এবং টেবিল এই দুয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে। সুতরাং এখানে অন হচ্ছে এখানটায় প্রিপোজিশন। তেমনি এই প্রিপোজিশনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য, মানে এখানে কয়েকটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। এক নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ লোকেশন, 2 নম্বর প্রিপোজিশন অফ টাইম, 3 নম্বর প্রিপোজিশন অফ মুভমেন্ট অর ডাইরেকশন, 4 নম্বর হচ্ছে আদার রিলেশনশিপ। যেমন প্রিপোজিশন অফ লোকেশন, এক কথায় যে সমস্ত প্রিপোজিশনের দ্বারা নাউন বা প্রোনাউনের মানে লোকেশন অর্থাৎ অবস্থান বোঝা যায়, সেই সমস্ত প্রিপোজিশনকে বলা হয় প্রিপোজিশন অফ লোকেশন। যেমন অন, যেমন অন, ইন, অ্যাট, আন্ডার ইত্যাদি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বইটি হচ্ছে টেবিলের উপরে। তাহলে এই প্রিপোজিশন দ্বারা কি বোঝাচ্ছে, এই প্রিপোজিশন দ্বারা বোঝা যাচ্ছে যে এই বইটি হচ্ছে টেবিলের উপরে, অর্থাৎ বইটি টেবিলের উপরে, এই বইটির লোকেশন এখানে নির্ণয় করছে। সুতরাং অন হচ্ছে এখানটাই প্রিপোজিশন অফ লোকেশন। ঠিক তেমনি হি লিভস ইন দ্য সিটি, তাহলে এখানটায় ইন শব্দটা হচ্ছে এখানে প্রিপোজিশন অফ লোকেশন এই কারণে যে এখানে হি প্রোনাউনটি কোথায় বসবাস করছে, সিটিতে বসবাস করতে, শহরে বসবাস করছে। তাহলে এখানে ইন প্রিপোজিশনটি এখানে এই প্রোনাউনটির লোকেশন নির্ণয় করছে। সুতরাং ইন হচ্ছে এখানটাই প্রিপোজিশন অফ লোকেশন। ঠিক তেমনি দ্য ক্যাট হাইড আন্ডার দ্য টেবিল, এখানে বিড়ালটি টেবিলের তলায় আছে বা টেবিলের তলায় অবস্থান করছে, এখানে হাইড শব্দটা এখানটাই বিড়ালটির লোকেশন নির্ণয় করছে, তাই হাইড হচ্ছে এখানটাই প্রিপোজিশন অফ লোকেশন। ঠিক তেমনি দ্য পার্ক ইজ বিটুইন দ্য লাইব্রেরি অ্যান্ড পোস্ট অফিস, এখানে বিটুইন দুটোর মাঝে অবস্থান করলে তাকে সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করা হয়। এখানে পার্কটি অবস্থিত এক কথায় লাইব্রেরি এবং পোস্ট অফিসের ঠিক মাঝখানে, তাহলে বিটুইন শব্দটা এখানটাই পার্কের লোকেশন নির্ণয় করছে। সুতরাং বিটুইন হচ্ছে এখানটাই প্রিপোজিশন অফ লোকেশন। 2 নম্বর প্রিপোজিশন অফ টাইম,
উই শ্যাল মিট, উই শ্যাল মিট, উই শ্যাল মিট অ্যাট 5 PM, মানে আমরা দেখা করব 5টার সময়। তাহলে এখানে অ্যাট শব্দটা কিন্তু এখানে সময়কে নির্দেশ করছে, তাই অ্যাট হচ্ছে এখানটায় প্রিপজিশন অফ টাইম। তেমনি শি ওয়াজ বর্ন অন মন্ডে, সে জন্মগ্রহণ করেছে মন্ডে অর্থাৎ সোমবারে, অতএব এই অন শব্দটা এখানে তার জন্মের সময় নির্দেশ করছে, সুতরাং অন হলো এখানটাই প্রিপজিশন অফ টাইম। ঠিক তেমনি দে মেট ইন জুলাই, তাহলে তারা দেখা করেছিল জুলাই মাসে, ইন শব্দটা এখানে তাদের সাক্ষাৎকারের সময় নির্দেশ করছে, সুতরাং ইন হচ্ছে এখানটাই প্রিপজিশন অফ টাইম। ঠিক তেমনি প্রিপজিশন অফ মুভমেন্ট অর ডাইরেকশন, যে সমস্ত প্রিপজিশন দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের মুভমেন্ট অর্থাৎ গতিবেগ অর ডাইরেকশন ইত্যাদি বোঝায় তাকে বলা হয় প্রিপজিশন অফ মুভমেন্ট। যেমন দ্য বাস ওয়েন্ট থ্রু দ্য টানেল, বাসটি টানেলের ভিতর দিয়ে চলে গেছে। এখানে থ্রো শব্দটা দ্বারা, এই থ্রো প্রিপজিশনটি দ্বারা এখানে বাসটির কি বোঝাচ্ছে, একটা ডাইরেকশন বা গতি বোঝাচ্ছে, অতএব থ্রো হচ্ছে এখানটাই প্রিপজিশন অফ মুভমেন্ট অর ডাইরেকশন। ঠিক তেমনি শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারের দিকে যাইতেছে বা যাচ্ছে, তাহলে এখানে টু শব্দটা, এখানে টু প্রিপজিশনটি এখানে শি প্রোনাউনের কি করছে, ডাইরেকশন অর্থাৎ গতিবেগ বোঝাচ্ছে, সুতরাং টু হচ্ছে এখানটাই প্রিপজিশন অফ মুভমেন্ট অর ডাইরেকশন। 4 নম্বর আদার রিলেশনশিপের মধ্যে পড়ছে, যেমন দিস গিফট ইজ ফর ইউ, মানে এই উপহারটা ফর ইউ তোমার জন্য, এখানে জন্য বোঝাতে এখানে ফর প্রিপজিশন ব্যবহার করা হয়। তেমনি দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই হিম, তেমনি গল্পটি লেখা হয়েছে বাই হিম, বাই মানে হচ্ছে দ্বারা, তার দ্বারা লেখা হয়েছে। এ হচ্ছে মোটামুটি প্রিপজিশন। এবার আলোচনা করছি কনজাংশন। কনজাংশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অব্যয়। তো কনজাংশন কাকে বলা হয়? কনজাংশন ইজ এ ওয়ার্ডস হুইচ কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। কনজাংশন হচ্ছে সেই সমস্ত শব্দ যে শব্দগুলো কি করে, ওয়ার্ডকে, ফ্রেজকে এবং ক্লজকে যুক্ত করে, সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় কনজাংশন। তাহলে ওয়ার্ড তো আমরা জানি যে কতগুলি বর্ণ, কতগুলি লেটার পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং বিশেষ অর্থ বহন করে, তখন সেই লেটার সমষ্টিকে বলা হয় ওয়ার্ড। তাহলে দুটো ওয়ার্ডকে যুক্ত করবে। তারপরে আছে ক্লজটা একটা বৃহত্তর জিনিস, এটা আমি পরবর্তী ভিডিওতে ক্লজ কাকে বলে, ক্লজের প্রকারভেদ এবং ক্লজের সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তবে আমি এইটুকুই বলবো, মানে জাস্ট শুধু ক্লজটা কি, ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের একটা অংশ, যা মানে যার কতগুলো শব্দ নিয়ে গঠিত, সেই শব্দগুলোর একটা নিজস্ব ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে এবং একটা কমপ্লিট সেন্স এখানে প্রকাশ করবে, সেই সমস্ত ওয়ার্ড সমষ্টিকে বলা হয় ক্লজ। অন্যদিকে ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যার নিজস্ব কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না এবং কমপ্লিট সেন্স সে কিন্তু প্রকাশ করবে না, সেই ওয়ার্ড সমষ্টিকে বলা হয় ফ্রেজ। যাই হোক, এখানে আমি আলোচনা করছি কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ডকে সংযুক্ত করা, দুটো ফ্রেজকে সংযুক্ত করা এবং সেই সঙ্গে দুটো ক্লজকে সংযুক্ত করা। তাহলে কিভাবে এই কনজাংশন এই ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে এখানটাই কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস এন্ড ক্লজেস। কনজাংশন হচ্ছে একটি ওয়ার্ড যেটা কি করে, কানেক্টস করে ওয়ার্ডকে, ফ্রেজেসকে এন্ড ক্লজকে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি and, or, but, because, so, for, yet, because, although, whereas, besides, unlike, therefore, provided, unless, since, so, if, after। এই সমস্ত ওয়ার্ডগুলো মোটামুটি কনজাংশনের উদাহরণ। তো এবার আমরা দেখে নেব কিভাবে এই কনজাংশনগুলো দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে এবং কিভাবে দুটো ফ্রেজকে সংযুক্ত করে এবং কিভাবে ক্লজকে সংযুক্ত করে। 1 নম্বর উদাহরণ হচ্ছে
আই ওয়ান্ট মিল্ক অর ব্রেড, মানে এই বাক্যটিতে বলা হচ্ছে আমি চাই মিল্ক মানে দুধ, অর ব্রেড আমি চাই দুধ অথবা ব্রেড বা রুটি। তাহলে আমি দুধ চাই অথবা রুটি চাই। তাহলে এখানটাই এই মিল্ক এবং ব্রেড এই দুটো শব্দকে সংযুক্ত করেছে বা যুক্ত করেছে এই অর কনজাংশনটি। 2 নম্বর উদাহরণ হচ্ছে কানেক্টিং ফ্রেজ, কিভাবে কনজাংশন দুটো ফ্রেজকে যুক্ত করে। যেমন উই উইল গো টু দ্য পার্ক, মানে আমরা যাব পার্কে, অর দ্য বিচ বা বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। তাহলে আমরা পার্কে যাব অথবা বিচে যাব বা সমুদ্র সৈকতে যাব। তাহলে এই যে দুটো মানে টু দ্য পার্ক একটা ফ্রেজ আর দ্য বিচ একটা ফ্রেজ, এই দুটো ফ্রেজকে সংযুক্ত করেছে অর কনজাংশনটি। তাহলে এইভাবে মানে আমরা দেখলাম কিভাবে মানে একটা মানে কনজাংশন দুটো ফ্রেজকে যুক্ত করে, এটা আমরা দেখলাম। তারপরে আলোচনা করছি 3 নম্বর আলোচনা হচ্ছে ক্লজ, কানেক্টিং ক্লজ, কিভাবে দুটো ক্লজকে একটা কনজাংশন যুক্ত করে সেটা আলোচনা করছি। যেমন হি স্টাডিড হার্ড, সে খুব কঠোরভাবে পরিশ্রম করে পড়াশোনা করত। সো হি পাস দ্য এক্সাম, সুতরাং সে পরীক্ষায় পাস করেছে। তাহলে এখানে হি স্টাডিড হার্ড এটা একটা ক্লজ, আর হি পাসড দ্য এক্সাম এটা একটা ক্লজ। এখানে দুটো ক্লজই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ক্লজের প্রকারভেদ মানে ক্লজকে 2 ভাগে ভাগ করা হয় মূলত, ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে পরবর্তী সময় ক্লজ নিয়ে যখন বিস্তারিত আলোচনা হবে তখন ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কোঅর্ডিনেটিং ক্লজ সমস্ত ক্লজ নিয়ে আলোচনা হবে। এখানে জাস্ট আমি এইটুকু বলছি যে একটা কনজাংশন কিভাবে দুটো ক্লজকে যুক্ত করে। তাহলে হি স্টাডিড হার্ড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই ক্লজটা নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, সেই জন্য এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে হি পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করেছে, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটি তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এই সো কনজাংশনটা যুক্ত করেছে। তাহলে আমরা মোটামুটি দেখলাম কিভাবে কনজাংশন দুটো ওয়ার্ডকে এবং দুটো ফ্রেজকে এবং সেই সঙ্গে দুটো ক্লজকে সংযুক্ত করে বা যুক্ত করে, সেটা আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করছি ইন্টারজেকশন কাকে বলা হয়। মানে যে সমস্ত ওয়ার্ড দ্বারা মনের আবেগ আকস্মিকভাবে প্রকাশিত হয় সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস সাম কাইন্ড অফ ইমোশন। এক কথায় ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত শব্দ যে শব্দ দ্বারা মনের আবেগ আকস্মিকভাবে প্রকাশ হয়। মনের আবেগ এখানে আনন্দ বোঝাতে পারে, এখানে দুঃখ বোঝাতে পারে, হতাশা বোঝাতে পারে, যন্ত্রণা বোঝাতে পারে। তাহলে এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সমস্ত অনুভূতিগুলো যে ওয়ার্ড দ্বারা প্রকাশিত হয় সেই ওয়ার্ডকে বলা হয় ইন্টারজেকশন। ইন্টারজেকশনের প্রচুর উদাহরণ আছে এখানে, যেমন হুররে, ওয়াও, ওপস, আউস, হে, ডার্ন, এলাস, ইয়া, ওয়েল, সাই, ওহ, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে এখানটাই ইন্টারজেকশন। কারণ এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা কোনো না কোনো মানসিক অনুভূতি, কোনো না কোনো মানসিক আবেগ প্রকাশিত হয়। যেমন হুররে মানে হচ্ছে হুররে, মনের মধ্যে খুব আনন্দ সৃষ্টি হলে পারে তখন এই হুররে শব্দটা ব্যবহার করা হয়। যেমন উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা এই ম্যাচে জয়লাভ করেছি। এখন এই ম্যাচে জয়লাভ করার জন্য মনের মধ্যে যে প্রচন্ড এক্সাইটমেন্ট, প্রচন্ড আনন্দ সৃষ্টি হয়েছে, সেই আনন্দ প্রকাশ করার জন্য এখানটাই হুররে শব্দটা ব্যবহার করা হয়। সো হুররে ইজ অ্যান ইন্টারজেকশন, সুতরাং হুররে হচ্ছে এখানটাই ইন্টারজেকশন। তারপরে ওয়াও মানে হচ্ছে মনের মধ্যে যখন খুব আশ্চর্যের অনুভূতি সৃষ্টি হয় তখন এই ওয়াও শব্দটি ব্যবহার করা হয়। যেমন হোয়াট এ ব্রেথ টেকিং ভিউ, কি শ্বাসরোধকারী একটি দৃশ্য, মানে এমন একটা দৃশ্য মানে সে দেখেছে, সেই দৃশ্য দেখার পরে তার মনে হয়েছে যেন তার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে অত্যাধিক একটা অনুভূতি। যেমন মানে হোয়াট এ ব্রেথ টেকিং ভিউ,
মানে শ্বাসরোধকারী একটি দৃশ্য দেখার পরে তার মনের মধ্যে ভীষণভাবে একটা আশ্চর্যের অনুভূতি সৃষ্টি হয়েছে, সেরকম আশ্চর্যের অনুভূতি সৃষ্টি হলে এখানটায় ওয়াও শব্দটা ব্যবহার করা হয়। সো ওয়াও ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারজেকশন। তেমনি আউপস মানে ইটস মাই মিস্টেক, মানে এটা হচ্ছে আমার ভুল। এটা সাধারণত অ্যাপলাইজড ফর মাইনর মিস্টেক, মানে ছোটখাটো ভুলের জন্য এই ওপস শব্দটাকে ব্যবহার করা হয়। সুতরাং ওপস হচ্ছে এখানটায় ইন্টারজেকশন। তেমনি আউস, আউস হচ্ছে যন্ত্রণা, অর্থাৎ মনের মধ্যে কোনো রকম যন্ত্রণা সৃষ্টি হলে পারে এই আউস শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন আই স্ট্যাবড মাই টো, মানে আমার টোয়ে আমি আঘাত করেছি, আমার টোয়ের মধ্যে আমার পায়ের যে টো সেই টোয়ে আমি আঘাত করেছি, যার ফলে যন্ত্রণা সৃষ্টি হচ্ছে। সেই যন্ত্রণা সৃষ্টি হওয়ার জন্য আউস শব্দটিকে ব্যবহার করা হয়। সুতরাং আউস হচ্ছে একটা ইন্টারজেকশন। তেমনি হে, হে হচ্ছে অ্যাটেনশন গ্রিটিং, মানে দূরে কেউ একজন ব্যক্তি আছে, তার অ্যাটেনশনকে অভিবাদন জানানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। মানে ক্যান ইউ হিয়ার মি, কেউ আছে তাকে আমি বলছি ক্যান ইউ হিয়ার মি, এই আমাকে শোনো, আমার কথা শোনো, এরকম কারোর অ্যাটেনশনকে আকর্ষণ করার জন্য এই হে শব্দটাকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা, হে হচ্ছে একটা ইন্টারজেকশন। তেমনি ডার্ন, ডার্ন হচ্ছে ফ্রাস্ট্রেশন, মনের মধ্যে যখন একটা হতাশা সৃষ্টি হয় তখন এই ডার্ন শব্দটিকে ব্যবহার করা হয়। যেমন আই ফরগট মাই ওয়ালেট অ্যাট হোম, মানে আমার ওয়ালেটটা, আমার মানি ব্যাগটাকে আমি বাড়িতে ভুল করে রেখে এসেছি। এর ফলে মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা সৃষ্টি হচ্ছে। সেই ফ্রাস্ট্রেশন বা হতাশা সৃষ্টি হওয়ার জন্য ডার্ন শব্দটা ব্যবহার করা হয়। সো ডার্ন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারজেকশন। ঠিক তেমনি এলাস, এলাস শব্দের মধ্য দিয়ে মনের দুঃখকে প্রকাশ করা হয়। যেমন হি মিসড দ্য ট্রেন, হি মিসড দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করেছে বা ট্রেনটা ধরতে পারেনি। এর ফলে তার মনের মধ্যে যে একটা দুঃখের সৃষ্টি হয়েছে, সেই দুঃখ প্রকাশ করার জন্য এলাস শব্দটিকে ব্যবহার করা হয়। তারপরে ইয়া, ইয়া শব্দটা হচ্ছে এক্সাইটমেন্ট, মনের মধ্যে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হলে পারে এই ইয়া শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন উই ওন দ্য গেম, আমরা এই গেমটাকে জয়লাভ করেছি। এই জয়লাভ করার কারণে তার মনের মধ্যে অধিক পরিমাণে এক্সাইটমেন্ট সৃষ্টি হয়েছে এবং সেই এক্সাইটমেন্ট বোঝানোর জন্য ইয়া শব্দটিকে ব্যবহার করা হয়। সুতরাং ইয়া হচ্ছে একটি ইন্টারজেকশন। তেমনি ওয়েল, ওয়েল এখানে সারপ্রাইজ মানে আশ্চর্যের অনুভূতি প্রকাশ করার জন্য ওয়েল শব্দ ব্যবহার করা হয়। যেমন আই এম নট শিওর, মানে আমি নিশ্চিত নই। হোয়াট ডু নেক্সট, মানে এরপরে আমাকে কি করতে হবে সেটা আমি বুঝতে পারছি না। এরকম একটা মানে সারপ্রাইজ, একটা আশ্চর্যের অনুভূতি প্রকাশ করার জন্য ওয়েল শব্দটিকে ব্যবহার করা হয়। তারপরে শাই, শাই হচ্ছে এখানে সাইলেন্ট, কাউকে চুপ করার নির্দেশ দেওয়া হয়। চুপ মানে শাহ শব্দের অর্থ হচ্ছে চুপ। প্লিজ বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট, দয়া করে শান্ত হও, চুপ থাকো। এরকম একটা মনের অনুভূতি প্রকাশ করার জন্য, এরকম একটা মনের অনুভূতি প্রকাশ করার জন্য এই এস ডবল এইচ শাই, এই শাই শব্দটিকে ব্যবহার করা হয়। তারপরে ওহ, তারপরে ওহ আই ডিড নট নো দ্যাট, মানে এখানে আশ্চর্য হওয়া অর্থাৎ আশ্চর্যের অনুভূতি প্রকাশ করার জন্য ওহ শব্দটিকে ব্যবহার করা হয়। যেমন আই ডিড নট নো দ্যাট, মানে আমি এটা জানতাম না, এটা মনের মধ্যে খানিকটা আশ্চর্যের অনুভূতি সৃষ্টি হচ্ছে। সুতরাং ও হচ্ছে এখানটায় ইন্টারজেকশন। হুম, হিম হচ্ছে এখানটায় মাইল্ড সারপ্রাইজ, থট অথবা হেজিটেশন প্রকাশ। অর্থাৎ মাইল্ড সারপ্রাইজ মানে অল্প আশ্চর্য হওয়া, থট এবং চিন্তা, এবং সেই সঙ্গে হেজিটেশন, হেজিটেশন মানে হচ্ছে ইতস্ততা। তাহলে মাইল্ড সারপ্রাইজ, থট, হেজিটেশন এই সমস্ত কিছু প্রকাশ করার জন্য এইচ ডবল এম এই হিম শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম নট শিওর হোয়াট দ্যাট, মানে ওটা কি সেই ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। এক্ষেত্রে এখানে হেজিটেশন প্রকাশিত হচ্ছে, এখানে হেজিটেশন প্রকাশ হচ্ছে এই হুম শব্দটি দ্বারা, তাই হাম হচ্ছে এখানটাই ইন্টারজেকশন। তেমনি ই হচ্ছে এখানটায় ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ হলে পারে ই প্রিপজিশনটাকে ব্যবহার করা হয়। যেমন হোয়াট দ্যাট স্মেল, কিসের এটা স্মেল, মানে কোন একটা দুর্গন্ধের কারণে হয়তো তার মনের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়েছে, সেই জন্য সেই বিরক্তি প্রকাশ করার জন্য ই শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং ই হচ্ছে এখানটাই ইন্টারজেকশন।
তারপরে ফিউ, ফিউ অর্থাৎ রিলিফ, রিলিফ মানে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফিউ শব্দটা ব্যবহার করা হয়। যেমন উই ফাইনালি রিচড দ্য স্টেশন জাস্ট ইন টাইম, মানে অবশেষে আমরা স্টেশনে ঠিক সময় মতো পৌঁছেছিলাম। তাহলে স্টেশনে পৌঁছানোর ব্যাপারে হয়তো একটু সংশয় ছিল, কিন্তু সে ঠিক সময় মতো স্টেশনে পৌঁছেছে, এর ফলে কি হয়েছে, তার মানসিক একটা স্বস্তি বা মুক্তি পেয়েছে। সেই স্বস্তি বা মুক্তি বা রিলিফ পাওয়ার জন্য এই ফিউ শব্দটা ব্যবহার হয়। সুতরাং ফিউ হচ্ছে এখানটায় ইন্টারজেকশন। তারপরে আহ, মানে আই সি হোয়াট ইউ মিন, মানে আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন। এখানটায় রিয়ালাইজেশন মানে উপলব্ধি করা অর্থাৎ রিলিফ বা মুক্তি, রিয়ালাইজেশন বোঝানোর জন্য এখানটায় আহ শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং আহ হচ্ছে এখানটায় ইন্টারজেকশন। তারপরে ফাই, ফাই মানে ফাই শব্দ দ্বারা মাইল্ড ডিসগাস্ট অর্থাৎ হালকা বিরক্তি প্রকাশ বোঝায়। যেমন ফাই ফাই ইট ইজ ডিসগ্রেসফুল, মানে ফাই ফাই মানে সি সি কি লজ্জা, এটা মানে সি সি ইট ইজ ডিসগ্রেসফুল কি লজ্জা, এরকম একটা হালকা মানে হালকা ডিসগাস্ট বা বিরক্তি প্রকাশ করার জন্য এই ফাই শব্দটাকে ব্যবহার করা হয়। ঠিক তেমনি ব্রেভো, ব্রেভো এখানে ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, অর ডিসঅ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভাল এবং ফ্রেজ প্রকাশ করার জন্য ব্রেভো শব্দটা ব্যবহার করা হয়। যেমন ব্রেভো ইউ ক্যান ওন দ্য গেম, মানে সাবাস, মানে সাবাস ইউ ক্যান ওন দ্য গেম, তুমি এই গেমটা, এই গেমে তুমি জয়লাভ করেছো, এই গেমে তুমি জয়লাভ করেছো, অর্থাৎ এই গেমে জয়লাভ করার জন্য তাকে সাবাস জানানোর জন্য এই ব্রেভো শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এখানটায় হুম, ইহ, ফিউ, আহ, ফাই, ব্রেভো এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা কোনো না কোনো মানসিক অনুভূতি প্রকাশিত হয়েছে। কখনো প্রকাশিত হয়েছে হেজিটেশন, কখনো ডিসগাস্ট, কখনো রিলিফ, কখনো রিয়ালাইজেশন, কখনো মাইল্ড ডিসগাস্ট, কখনো ফ্রেজ অর ডিসঅ্যাপ্রুভাল। এগুলো সবগুলোই হচ্ছে মেন্টাল অনুভূতি বা মানসিক ইমোশন। এই ইমোশনগুলো এই সমস্ত হিম, ইহ, ফিউ, ও, ফাই, ব্রেভো এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা প্রকাশিত হয়েছে। সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে এখানটায় ইন্টারজেকশন। হ্যালো বন্ধুরা, আমি এখানে আজকের মতো শেষ করছি। আমি মোটামুটি অ্যাডভার্ব থেকে নিয়ে ইন্টারজেকশন পর্যন্ত এই 4টে টপিকস মানে ইন ডিটেলস আলোচনা করলাম। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই আলোচনা শোনো, তাহলে অবশ্যই তোমাদের এই অ্যাডভার্ব থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই টপিকসগুলোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না এবং বিষয়গুলো তোমাদের মনের মধ্যে একদম প্রবেশ করবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই গ্রামার বিষয়ক কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। আগামীতে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টেন্স। টেন্সের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক এভরিবডি।